বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়া বসা আছেন ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ডানে রয়েছেন ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রথমেই যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই, উপজেলা নির্বাচন, ধাপে ধাপে নির্বাচনের প্রথম ধাপ শেষ হয়েছে। কেমন নির্বাচন হচ্ছে? নিকট অতীতেই জাতীয় নির্বাচন হয়ে গেল, সেটাও হয়তো আলোচনার মধ্যে আসবে, কিন্তু মূল যে প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা, যাদের কাছে নির্বাচন মানে উৎসব ছিল গত কয়েক বছরে, এবং এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে সেটা দেখা গেল যে তারা নির্বাচনের প্রতি, ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। কেন? আমি শুরু করব। ধন্যবাদ। আসলে এই নির্বাচন নিয়ে তো অনেক দিন থেকে আমরা কাজ করছি, আমি কাজ করছি, শারমিন কাজ করছে, 1995 থেকে কাজ করছি। তার মধ্যে আমরা বেশ কয়েকটা উপজেলা নির্বাচনও দেখেছি, কিন্তু 5 সালে দেখেছি প্রথম ব্রতি আমরা একসঙ্গে, তারপরে আমরা 9 সালে, 14 সালে, আমি 19-এ দেখিনি, 24 সাল পর্যন্ত। যদিও আমরা পর্যবেক্ষণ করিনি, কিন্তু গণমাধ্যম আর এটা ওটার থেকে যা বুঝতে পেরেছি, তাতে উপজেলা নির্বাচনে সবচেয়ে প্রথম যে কথাটা আমি যে কমেন্ট করব, সে কমেন্ট তো সিসি নিজেই করে দিয়েছে, মূল্যায়ন। উনি, আমি প্রথমেই টিভিতে দেখেছি, উনি বলেছেন যে মোটামুটিভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচন, মোটামুটিভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং 30% মতন ভোট পড়েছে। এটা ওনার মূল্যায়ন। তো হয়তো যারা সংবাদ মাধ্যমে হয়তো একটু এদিক ওদিক বলে থাকেন, কিন্তু এইটার আমি 14 সালে লাস্ট যেটা আমরা উপজেলা নির্বাচন দেখেছি আমাদের ফেমার থেকে, সেখানে আমার কাছে কিন্তু রিপোর্টটা আছে। সাধারণত রিপোর্ট থাকে না, তার ভিতরে আমি সে দেখতে যেয়ে দেখলাম যে আমার কাছে একটা রিপোর্ট আছে 14 সালে উপনির্বাচন কেমন হয়েছিল। সেইটার যে আমরা রিপোর্টটা দিয়েছিলাম সিইসির কাছে, সেটা আমার কাছে আছে। আমি যেটা পড়ে দেখলাম যে এক্স্যাক্টলি মোর অর লেস দ্য সেম। সংঘর্ষ, ব্যালট ছিনতাই, মারপিট, রাজনৈতিক দলগুলি প্রভাব বিস্তার, অর্থ ব্যবহার, মোটামুটিভাবে শুধু ওখানে একটা খুন হয়েছিল, হ্যাঁ, মার্ডার হয়েছিল, একজনের জীবন গেছিল, কিন্তু আর তাছাড়া কিন্তু খুব একটা তফাৎ আমি দেখতে পাইনি। মোটামুটিভাবে মানে ওইটাও যেমন মোটামুটি ছিল, এইটাও মোটামুটি ছিল, কিন্তু উনি বেশ মানে স্পষ্ট বলেই দিয়েছেন যে মোটামুটি, যদিও ওনার মোটামুটি ডেফিনেশন আমি জানি না। আমার মতে যে নির্বাচনে মোটামুটি কথাটা আসে না। আমরা নির্বাচন নিয়ে যারা কাজ করি তারা আমরা নিশ্চিদ্র সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করবার জন্য দেশে একটা নির্বাচন কমিশন রেখেছি। পৃথিবীর সব দেশেই, আমি দেশের বাইরে অনেক দেশে নির্বাচন দেখেছি, কিন্তু কেউ যখন একটা প্ল্যানিং করে, নির্বাচন কমিশনের সঙ্গে যখন আমরা কথা করতে গেছি, তাদের উদ্দেশ্যই থাকে যে সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন হবে, অ্যান্ড ইট ইজ অ্যান অনগোয়িং প্রসেস। নির্বাচন নিয়ে যে আমরা আজকে আলোচনা করছি, একবার আমি ভাবলাম যে আমি কি আসবো বলে কোনো লাভ হয়েছে? 1995 সাল থেকে যে আমরা যে কথাগুলি বলছি, 14 এখন 10 বছর পরে যদি একই রিপোর্ট হয়, খালি খারাপ হয়েছে যে আরও ভোটার কমে গেছে সংখ্যা। তখন যারা ভোট দিতে এসছে তা প্রায় অর্ধেকের কাছাকাছি ভোট দিতে এসেছে, এইটুকু আমরা দেখছি। তখন আমার মনে হলো যে আমি কি আজকে কথা বলতে আসবো? তখন আবার মনে হলো যে নির্বাচন তো অনগোয়িং প্রসেস, আমরা কোথাও থেমে থাকতে পারবো না। তো নির্বাচন একটা দেশে যদি আমরা মানি যে আমার দেশে গণতন্ত্র আছে, তাহলে নির্বাচন থাকতেই হবে। নির্বাচন মানে কি? গ্রিক ভাষায় নির্বাচন হচ্ছে পছন্দ, যেটা আদিকাল থেকে শুরু হয়েছিল, হ্যাঁ। আর ডেমোক্রেসি, গণতন্ত্র হচ্ছে জনগণ। তো জনগণের পছন্দ হচ্ছে নির্বাচন। তো এইটা এবং অনগোয়িং প্রসেস চলতেই থাকবে, হতেই থাকবে, বন্ধ কোনো দিনই হওয়া যাবে না। না হলে তো রাষ্ট্রকে চালাবে, রাষ্ট্র চালানোর তো একটা পদ্ধতি থাকতে হবে, যেটা কে চালাবে। অতএব জনগণের পছন্দের কথাটা এখানে থাকতেই হবে, আসতেই হবে, নির্বাচন হতেই হবে। এখন এই নির্বাচনকে কিভাবে আরও ভালো করা যায় সেই চিন্তা যদি না করে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট হই,
এবং ভোটার যদি আস্তে আস্তে নাই আসতে থাকে তা কার পছন্দের সরকার হবে সেই চিন্তা করে আমি আজকে এখানে একটু কথা বলতে আসলাম যে অন্য পয়েন্টে যদি কথা বলা শুনবো আপনার কাছ থেকে মিস শারমিন মোর্শেদ কথা বলবো। মুনির আপার কথার সাথে তো দ্বিমত করার কিছু নেই, শুধু হয়তো সেটাকে সেটাতে আরেকটু সংযোজন করা বা একটু অ্যাড করা। প্রথম কথা হচ্ছে, আমরা যদি উপজেলা নির্বাচনটি দেখি এবারকার, আমি বলবো এটা আরেকটি উদাহরণ আমাদের নির্বাচনটা কতখানি নষ্ট হয়ে গেছে, নির্বাচন প্রক্রিয়াটা সেটারই আরেকটি উদাহরণ। এবং কতগুলো চরিত্র এই নির্বাচনের আমরা দেখতে পেলাম। আমিও কিন্তু মনে করি যে আমাদের মতো সংগঠন এখন টাকা খরচ করে দাঁড়ে দাঁড়ে দৌড়িয়ে পর্যবেক্ষণ করবে, সেটা অর্থহীন হয়ে গেছে। আমাদের জন্য এটা খুবই আনস্যাটিসফ্যাক্টরি এবং আমরা যে খুব একটা কন্ট্রিবিউট করতে পারবো সেটাও নয়। কিন্তু এখন এই যুগে, টেকনোলজির যুগে, আমরা যে পরিমাণ তথ্য পেয়ে থাকি তাতে কিন্তু খুব ভালো বিশ্লেষণ করা সম্ভব, যেটা যখন আমরা 2000 সালের প্রথম দিকে সেটা ছিল না। তখন আমাদের বক্তব্য খুব ইম্পর্ট্যান্ট ছিল এবং মিডিয়া কিন্তু আমাদের উপরে নির্ভর করতো। কিন্তু এখন কিন্তু আমরা আস্তে আস্তে মিডিয়ার তথ্যটার উপরে নির্ভর করছি, অল্টারনেটিভ মিডিয়ার উপরে নির্ভর করছি এবং অনেক কিছু ধারণ করে কিন্তু আমাদের কাছে তথ্যগুলো আসে, পত্রিকাগুলো। তো কতগুলো জিনিস, একটা হচ্ছে যে উপজেলা নির্বাচনগুলো 1985 থেকে এবার মিলে 6টা নির্বাচন, উপজেলা নির্বাচন। এটা সর্বনিম্ন ভোটার উপস্থিতি, এটা একটা চরিত্র। আরেকটি চরিত্র হচ্ছে যে ইদানিংকালে বিরোধী দল যে বয়কট করছে, এবারও তারা এটা থেকে বয়কট করলো, তাদের ব্যক্তিগতভাবে তাদের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটসরা দাঁড়ালো এবং তারা কিছু সিট পেল। কিন্তু বাই অ্যান্ড লার্জ মেজর পলিটিক্যাল পার্টি এটাকে অংশগ্রহণ করলো না। এই 15টা বছর যদি ধরে এই সরকারের আমলে, 2019-এ হলো উপজেলা নির্বাচন, 2014-তে হলো, তাই না? এবং এখন হচ্ছে। তো এই যে এই ট্রেন্ডটাতেও আমরা দেখতে পাচ্ছি, এই 15 বছরের ট্রেন্ডেও আমরা দেখছি ক্রমশ মানুষ নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে। এবং আমাদের এবারকার নির্বাচনের প্রাথমিক পর্যায়ে যে রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে 20% কম নির্বাচন হয়েছে, ভোটার টার্নআউট হয়েছে এবং তারা আনুমানিক ইলেকশন কমিশন বলছে 36% এবং ইভিএম 31 এবং ব্যালটের কথা বলেছে 37%। এখন কথাটা হলো যে ন্যাশনাল ইলেকশনে আমরা বলছি 41% এবং এটা অনেকেই, বিশেষজ্ঞরা অনেকেই গ্রহণ করেন না। এবং এবারও এই উপজেলা নির্বাচনে, মুনির আপা আমি জানি না তুমি আমার সাথে একমত হবে কিনা, কিন্তু আমরা যখন বলছি 20% কম বা 36% ইলেকশন কমিশন বলছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন গণনায় নিচ্ছে না জাল ভোট এবং সহিংসতার কারণে কি পরিমাণ ভোট কমে গেল। সে গণনায় নিচ্ছে না যে উপস্থিত হওয়ার ভেতরে সঠিক ভোটাররা তার ভোটটা দিতে পারলো কিনা, সেটা সে প্রপারলি বিশ্লেষণ করলো কিনা। অর্থাৎ আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমাদের সিস্টেমটা এমনই নাজুক হয়ে গেছে, এখন আমি ভোট দিতে গেলেই যে আমি ভোট দিতে পারবো, আমি ভোট দিতে গেলেই যে আমার ভোটটা বাক্সে পড়বে, আমি ভোট দিতে গেলেই যে আমার ভোটটা কাউন্টেড হবে, এটার কোনো গ্যারান্টি আমাদের নেই। তো আবারও বলছি যে কতগুলো চরিত্র আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার, জাতীয় পর্যায়ের নির্বাচনে আমরা এটা দেখেছি, স্থানীয় পর্যায়ের নির্বাচনে আমরা দেখছি যেখানে একজন পাওয়ারফুল কি বলে সরকারি দলের একজন পাওয়ারফুল ক্যান্ডিডেট, সে পাবলিকলি বলছে, রাজনীতিক পাবলিকলি বলছে যে আমার প্রার্থীকে যদি ভোট না দাও দেখে নেব কী করে আমার এলাকায় আসো এবং আসার দরকার নেই, বাড়িতে ঘুমিয়ে থাকো। এটা কি বলে আমার সংস্কৃতির সম্পর্কে? আমরা যখন 2005-এ নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম মুনির আপা, আমাদের তখন কিন্তু আমরা সহিংসতা
একটা রেকর্ড করেছিলাম যে একটা পর্যায় পর্যন্ত সহিংস নির্বাচন আমাদের পার্টিসিপেশনকে ব্যাহত করে, ভোটার পার্টিসিপেশনকে এফেক্ট করে, এবং তারপরেও ওটা কিন্তু ইট ওয়াজ আ ওয়েল পার্টিসিপেটেড ইলেকশন। ইট ওয়াজ মোর দ্যান 70%। আমার যতটুকু মনে পড়ে, কাগজটা আমার হাতের কাছে নেই, ইন সাম কেসেস 80%ও গেছে। স্থানীয় সরকার নির্বাচন হলো একটি অত্যন্ত জনপ্রিয় নির্বাচন। সেই জায়গাটায় আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে স্থানীয় নেতারাই এমন একটা বৈরী পরিবেশ তৈরি করছে যে ভোটাররা ভোট দিতে আসতে পারে না, এবং মানুষ তখন ভোট বিমুখ। তাহলে এখানে হুমকি দেওয়া হলো, এখানে এক ধরনের ত্রাস সৃষ্টি হলো, পোস্টারিং ক্যাম্পেইনের মধ্যে এমন মারপিট হলো যে রাউন্ড অফ বুলেট শটস গুলি করা হলো। এগেন আমি বলছি 2005-এ যখন আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছিলাম তখন এরকম খোলাসাভাবে ট্রিগার হ্যাপি বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো রাজনীতিকদেরকে আমরা রাস্তাঘাটে দেখিনি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং নির্বাচন কমিশন শুধু কি বলে বা ম্যাজিস্ট্রেট কি বলে আমাদের নজরে পড়েনি। আমাদের নজরে পড়লে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেট করব এবং এটাকে আমরা মানে দোষীদের ধরব। কিন্তু আজ অবধি এই কথাটাই তারা বলে গেলেন, খুব একটা এক্সাম্পল আমাদের সামনে নেই যে ওরা এই কাজটি করেছেন। আমি 2005-এর সাথে তুলনা করছি, যে কারণ তখনও আমাদের নির্বাচনটি এত খারাপ জায়গায় পৌঁছায়নি। ইম্পর্ট্যান্ট ভায়োলেন্স হয়নি তা নয়, সংঘর্ষ হয়নি তা নয়, তারপরেও এই কথাটা বলতে পারছি। আমাদের এবারকার নির্বাচনে আবার যে প্যারামিটার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, চেয়ারম্যান 10%-এরও কম ভোট নিয়ে যখন চেয়ারম্যান হয়, সেই চেয়ারম্যানটা কতখানি টেকসই আমি জানি না। দেখুন, চেয়ারম্যান হলো, ভাইস চেয়ারম্যান হলো, মহিলা প্রধান চেয়ারম্যান হলো, ভাইস চেয়ার মহিলা হলেন কে? একজন হচ্ছেন আওয়ামী লীগের লোকাল চেয়ারম্যান আওয়ামী লীগের, আরেকজন হচ্ছে যুবলীগের, এবং তিনজন চেয়ার হচ্ছেন তিনজনই তিনটা বর্তমান ক্ষমতাশীল সরকার রুলিং পার্টির তারা লোকাল প্রতিনিধি। এখন আপনি আমাকে বলেন, ন্যাশনাল নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে কাণ্ড ঘটে গেল, সেটার পরিপ্রেক্ষিতে তাদের নেতারা স্থানীয়ভাবে নির্বাচনে দাঁড়াবেন, কার সাধ্যে আছে তাদের বিরুদ্ধে কথা বলে কম্পিট করে দাঁড়ানো? আজকে যদি আমরা বলি, যদিও হ্যাঁ আদর্শগত দিক থেকে আমার এটা বারবার মনে হয় এত কষ্টের মধ্যেও বিএনপি যদি মাঠে থাকতো হয়তো এটা ভালো হতো। আচ্ছা দেখুন, আপনার খেয়াল আছে পাকিস্তানে কি হলো? পাকিস্তানে কিন্তু ইমরানের দলকে মানে কিন্তু বিশাল সংখ্যা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে গেল, এবং আমার এটা ন্যাশনাল ইলেকশনের সময়ও মনে হয়েছিল কেন দাঁড়ালো না, আমাদের দেশে কেন দাঁড়ালো না? কারণ ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ালে ওরা তো আমাদের জায়গাটা নিয়ে নিচ্ছে, এটা তো আমরা ওদের জায়গায় চলে আসছি আর ওরা আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আমরা পথ দেখাই এবং আমরা পথ হারাই। তো এখন কথাটা হলো যে এত কম সংখ্যক ভোটে যারা চেয়ারম্যান হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন কি পরিমাণ ছিল, একটা বিরাট অংশ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হয়েছে, এবং অল্প ডিফারেন্সেও কিন্তু বেশ কিছু হয়েছে। এখন কথাটা হলো, আমি অত ডিটেইলে যেতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে আজকের উপজেলা পরিষদের নির্বাচনকে কোন নির্বাচনের চাইতে খারাপ হলো সেটার চাইতে বড় কথা হচ্ছে এটা আবারও প্রমাণ করে দিচ্ছে আমরা একটা ঘোলাটে অগুছালো অব্যবস্থার ভেতরে আরেকটি নির্বাচন করলাম, এবং এই নির্বাচনটি কেন আমি গ্রহণ করব? হলো না, হ্যাঁ ওখানে 50% ভালো নির্বাচন হয়েছে কিছু কিছু এলাকায়, আমি কেন এটা গ্রহণ করব? আমি এটা গ্রহণ করি না। যে কথাটা মুনির আপা বলেছেন আমি জোরালোভাবে রিপিট করতে চাই, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি একটা শক্ত মূল্যবোধের জায়গার থেকে। সেটা হলো কি, আমরা দেখতে চেয়েছি যে আমার দেশের নির্বাচনটি হবে
নিষ্কলুষ এবং সামান্যতম অরাজকতা হচ্ছে অরাজকতা। দেখুন এই নির্বাচনেও নির্লজ্জভাবে আমাদের সরকার দলের জেনারেল সেক্রেটারি কি বললেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে খুব শান্তিপূর্ণ নির্বাচন। ধিক্কার, এই কথাগুলো আর শোনা যায় না, এই কথাগুলো কান পেতে আর শোনা যায় না। হয় তারা জ্ঞান পাপী, আর নয় তারা না বোঝার ভান করা, আর সত্যি তারা বিশ্বাস করে যে এই অন্যায়গুলো আসলে খুব তুচ্ছ বিষয়, এগুলোকে গুরুত্ব দিলে এই দেশে রাজনীতি হবে না, আর এবং ওনারা রাজনীতি করতে চান। আমার এই প্রথম পর্যায়ে জিল্লুর আমি একটা কথাই বলতে চাই যে জাতীয় পর্যায়ের আমি সবসময় একটা ব্যাখ্যা করে এসেছি বহুদিন ধরে, এবং সেটাকে আমি বলি দ্য সাইক্লিক্যাল ইম্প্যাক্ট অফ ইলেকশনস। লোকাল গভর্নমেন্ট বলেন, অর্থাৎ একটা নির্বাচন যখন খুব কাছাকাছি ঘটে, এবং আমাদের এই বর্তমান পর্যায়ে আমাদের জাতীয় নির্বাচনটা বেশ কাছাকাছি ঘটেছে, এবং সেখানে যখন কি বলে অনেক রাজনৈতিক সাংঘর্ষিক কতগুলো বিষয় ঘটে, এটার একটা অটোমেটিক ইম্প্যাক্ট পড়ে তার পরবর্তী নির্বাচনের উপরে। এবং সেই জায়গাটিতে যারা ক্ষমতায় আছেন, জাতীয় পর্যায়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা তো একটা দলেরই প্রতিনিধি, এবং তাদেরই লোকগুলো কিন্তু স্থানীয় পর্যায়ে অত্যন্ত কি বলবো নির্ভয়ে তারা তাদের কাজগুলো করেন, এবং তারা জানেন যে রাষ্ট্রীয় কাঠামোটা তাদের পর্যায়ে আছে, তাদের সাপোর্টে আছে, যেখানে আমাদের দেশের মানুষের কোনো ফেয়ার সুযোগই নাই একটা ফেয়ার ইলেকশনে ভোট দেওয়া। তো মিস মুনিরা খান, আপনি শুনছিলেন নষ্ট নির্বাচন, রাজনীতিটাও নষ্ট হয়ে গেছে। কারণ অনেকে মনে করেন যে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং রাজনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই প্রায় ভঙ্গুর একটা অবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশে। আপনি একমত? নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে এটা তা আমাকে বলতে হবে না, কারণ এটা তো সিসি নিজেই বলেছে যে নির্বাচন ব্যবস্থার প্রতি লোকের আস্থা নেই, এটা কিন্তু উনি বলেছেন কিছুদিন আগে। তবে একটা কথা আমি যেটা বলতে চাই যে যে কোনো দেশের গণতন্ত্র এবং যে ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই সেখানে উনি থাকেন কেন? জি, যে ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই সেখানে উনি থাকেন কেন? উনি নিজেই বলেছেন যে যে নির্বাচনের ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব কিন্তু তারই, কারণ তিনি দায়িত্ব নিয়েছেন নির্বাচন করবার জন্য। আমি যেটা ভোটার হিসাবে যেটা মনে করি, যেটা আমি সবাইকে বলতে চাই যে লোকে কেন ভোট দিতে যাবে, আমি কেন পছন্দ করতে যাব, ওয়াই? আমি উপজেলা হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা গণতন্ত্রের বুনিয়াদ। সেখানে যদি গণতন্ত্র স্ট্রেনথেন না করা যায় তাহলে তা আস্তে নিচেই আপনি ভিত্তিটাই যদি আমাদের নড়বড় থাকে তাহলে উপরের দিকে তো শক্তিশালী গণতন্ত্র হওয়ার প্রশ্ন ওঠে না। সাধারণত আমাদের যত রাজনৈতিক দলগুলি আছে তারা যখন রাজনীতি করে তখন তাদের রাজনীতির বেনিফিশিয়ারি কারা থাকে? উপর থেকে তো বেনিফিশিয়ারি থাকে না, বেনিফিশিয়ারি নিচের থেকে তারা তৈরি করে, ভোটার নিচের থেকে তারা তৈরি করে। যে কোনো ইলেকশনেই ভোট দিতে হলে শুধু শহর কিংবা নেতারা ভোট দেয় না, সেখানে তো ভোটার আছে, প্রত্যেকটা দলের ভোটার আছে, মানে তাছাড়াও প্রাইভেটলি ভোটার আছে। বিশেষ করে এই যে আমাদের উপজেলা নির্বাচনগুলি, একটা উপজেলা কতটুকু? 15,000 মিনিমাম, একটা 15,000 লোক থাকলেই সেটাকে মোটামুটিভাবে করা যায়, উপজেলা করা যায়। তো অতি ছোট কিন্তু একটা জায়গা, সেখানে প্রত্যেককে চেনে। এখন রাজনৈতিক দলগুলিও কিন্তু প্রত্যেককে চেনে। এখন আমাদের হঠাৎ করে কেন রাজনৈতিক দলগুলির মধ্যে মনে হলো সব দলের যে আমরা আমাদের কোনো প্রার্থী দেব না, আমরা মনোনয়ন দেব না? তো হু উইল বি অ্যাকাউন্টেবল? এই যে যারা দাঁড়িয়েছে, ধরেন আওয়ামী লীগ থেকে 6 জন 7 জন দাঁড়িয়েছে, তাই না, উপজেলার জন্য। এখন সে একবার ইলেক্টেড হয়ে 5 বছর পর্যন্ত সে কার কাছে অ্যাকাউন্টেবল? আমি তাকে ভোট দিব, অথচ হি ইজ নট অ্যাকাউন্টেবল টু মি। আমি তাকে 5 বছরের আগে কোনো কাজের জন্য ধরতে পারবো না যে তোমাকে ভোট দিলাম, তুমি আমাদের জন্য কি কাজটা করেছো, কারণ আমার কোনো উপায় নেই। কারণ রাজনৈতিক দলগুলিও তাদের দায়িত্ব নিচ্ছেন।
কোনো রাজনৈতিক দলগুলি এই লোকগুলির দায় দায়িত্ব নিচ্ছে না যে এই লোকটা ভালো কাজ করতে পারেনি, তাকে তো আর আমি মারধর করতে পারবো না, তাকে আমি জেলেও নিয়ে দিতে পারবো না, আমার 5 বছর বসে থাকতে হবে যে পরবর্তীকালে আমি তাকে আর ভোট দেবো না। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে। আমি কাউকে ভোট দেব, হি উইল হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু মি। সেই অ্যাকাউন্টেবিলিটি আমার যেখানে থাকছে না, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসছেন বা মনোনয়ন না দেওয়ার প্রশ্ন আপনি তুলছেন। আরেকটি প্রসঙ্গ এখানে আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে যে অনেকের সমালোচনার মুখে সরকার একটা বিধান করলো যে স্থানীয় সরকারও প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এক্সকিউজ মি, প্রতীক নিয়ে নির্বাচন, স্থানীয় সরকার দলীয় প্রতীক, কিন্তু এবারের নির্বাচনে ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিল যে তাদের দল প্রতীক দেবে না, অন্য কেউ করতে চাইলে অন্য দল করতে পারে। সেটা কি আপনি কিভাবে দেখেন? সেটাকেই তো আমি বলছি, এইটা তো দায় এড়ানোর জন্য। আমি প্রতীক দিলাম, আমার লোকে ইলেক্টেড হলো, আমি লোককে আমার বেনিফিশিয়ারি তাদের বললাম যে দেখো আমি চুজ করেছি, হি উইল বি দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর ইউ, তোমরা তাকে ভোট দিও। সেখানে আমি কিচ্ছু বলছি না, সেখানে আমি কি করছি, 10 জনকে সুযোগ দিচ্ছি, তোমরা দাঁড়াও, যেমন করে হোক, তোমরা টাকাই খরচ করে হোক, তোমরা কথাবার্তা বলে হোক, তোমরা জিতে আসো। যদি তোমরা কোনো খারাপ কিছু করো, আই এম নট রেসপন্সিবল, ইউ উইল বি রেসপন্সিবল। তার রেসপন্সিবিলিটিটা মেনে ভাবে কে? আমি ভোটার, আমি তো তাকে যে কলার ধরে বলতে পারবো না, এই আপনি আপনাকে ভোট দিলাম, আপনি আমার এখানে উন্নয়নের কোন কাজটা করেছেন বলেন তো দেখি, হোয়াট আই উইল হ্যাভ টু ডু। আমাকে 5 ইয়ার্স বসে থাকতে হবে, তারপরে চিন্তা করতে হবে ততদিনে এই লোক আর ইলেকশনেই থাকবে কি না, দুনিয়াতেই থাকবে না, তার কোনো ঠিক। অতএব যে কোনো নির্বাচনে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, দুটো জিনিস মাস্ট। ইলেকশন কমিশনকে ব্যবস্থাই করতে হবে ট্রান্সপারেন্সির জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য। হু উইল বি অ্যাকাউন্টেবল টু হিম? আমাদের কাছে কে অ্যাকাউন্টেবল? আমি কাকে ধরবো? তো সেই জায়গাটা দায় দায়িত্ব নেওয়া উচিত রাজনীতিবিদদের। এখন তারাও এটা একটা মজা পেয়ে গেছেন যে আমরা তো কাউকে নমিনেশন দিচ্ছি না, তোমরা যাকে পছন্দ করো কাউকে একটা নিয়ে নাও, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি নট মাইন। এইটা কিন্তু জনগণকে ধোঁকা দেওয়া আমি মনে করি, এটা আমার মত। কিন্তু এখানে আমি এই কথাটা যদি আরেকটু এভাবেও বলি, দেখুন এই মুহূর্তে তারা যদি বলে আমরা আবাদ করে দিলাম, তোমরা সকলে অংশগ্রহণ করো। কখন আবাদ করে দিলেন? যখন মাঠে সবাইকে পিটিয়ে খেদিয়ে দিয়ে কেউ নেই, ওনারাই রাজা, ওনারাই সর্বসর্বা, তখন বললেন তোমরা এবার কম্পিট করে আসো। ওনারা তো জানেন একটি দলই আসবে, তাহলে এটা প্রহসনই হয়ে গেল। তো আমি ওটাই বলতে চাচ্ছি যে একটা দেখানো হলো যে আমি উদারভাবে সবাইকে আহ্বান করলাম, কিন্তু আমি কখন করলাম? যখন আমি নিশ্চিত হলাম যে আমি ক্ষমতায় থাকবো, আমার কেউ না, লোকালি আমিই থাকবো, আমার বিরুদ্ধে তো কেউ নেই ওখানে, তখন আমি সেই জন্য আমি বলছি এটা এক ধরনের আমাদের সঙ্গে প্রতারণা, যে আমাদের ভোটারদের। দেখেন আমাদের দেশের, আমি অনেক বলে থাকি যে আমরা কেন যেটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে, নৌকা নিয়ে যারা নির্বাচন করেছেন তারা ডান হাত, আর যারা স্বতন্ত্র তারা বাম হাত। হ্যাঁ, ন্যাচারালি মানে এইখানে তো মানে একই কথা, মানে যেই হয়ে আসুক না কেন সবার জন্য একই কথা। তার মধ্যেও কিন্তু তফাৎ আছে, আমি মনে করি আছে। আজকে দেখেন একটা কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা যদি কেউ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আসে, আর যারা স্বতন্ত্র হয়ে আসছে, আমি চেনাশোনা অনেককে জানি, তার দায়িত্ব তো আমার উপর নেই, সে কিছু বলবে না। কিন্তু যে নেতা রাজনৈতিক দলের নমিনেটেড হয়ে এমপি হয়েছে, সে কিন্তু তাকে কিন্তু লোকে ধরবে যে তুমি তো এই পার্টিরই নেতা, তুমি কেন আমাদের কাজ করবে? পার্টির এক ধরনের জবাবদিহি। হ্যাঁ, তুমি রেসপন্সিবল, তুমি আমার কথা বলো, আমার এর কথা বলো। স্বতন্ত্র এবং রাজনৈতিক যেখানে আমরা বহুদলীয় গণতন্ত্র কেন হয়? তাহলে তো পৃথিবীর কোনো দেশে বহুদলীয় গণতন্ত্রের দরকার ছিল না। বাংলাদেশে আছে, কারণ আমার আদর্শ সবচেয়ে বড় কথা, যে রাজনৈতিক দলগুলির প্রত্যেকের একটা আদর্শ আছে, প্রত্যেকের ম্যানিফেস্টো আছে। স্বতন্ত্রদের এই যে দেখেন 570টা চেয়ারম্যান প্রার্থী ছিল, হ্যাঁ, ভাইস চেয়ারম্যান 625, নারী ভাইস চেয়ারম্যান 440। নট দ্যাট যে প্রার্থী কম ছিল, সেখানে প্রচুর প্রার্থী ছিল। এই নির্বাচনে কেন ভোট আসেনি? এদের ভোটাররা কই? আওয়ামী লীগের ভোটাররা কই? কারণ আওয়ামী লীগের কোনো নাই, প্রার্থী নাই,
তারা মাথা কামায়নি যে একজন হলেই হয়েছে, আমার পাশের বাসার ছেলেটাই হোক, এই পাশের বাসার ছেলেটাই হোক, সবাই তো আমরা আওয়ামী লীগই করি, যে একজন হয়ে আসুক না ভাই, আমি কেন কষ্ট করে ভোটটা দিতে যাব, আমার তো কোনো মাথা ব্যথা নেই, সে তো আমার প্রতি রেসপন্সিবল থাকবে না। তো এইখানে বহুদলীয় গণতন্ত্রের বিউটি হচ্ছে যে সেখানে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আপনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, আদৌ গণতন্ত্রের অবস্থা কি, স্ট্যাটাস কি, সেটা একটু না আমরা আলোচনার দাবি রাখি। আমি মনে করি যে আমরা উইভ স্টার্টেড অল ওভার এগেন, আমরা একটা জিরো পর্যায়ে চলে এসেছি এবং আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে। মনে রাখবে, তুমি তোমার নিজের যাত্রাটা চিন্তা করো, বা তুমি আমার আগের থেকে করছো এই কাজটি, আমি 2000 থেকে করছি, 2001 থেকে। তো সেই দিন যে কথাগুলো আমরা বলছিলাম, সেই দিন আমরা যে প্রস্তাবগুলো রাখছিলাম একটা সুব্যবস্থার জন্য, সেই দিন যে বিষয়গুলোকে আমরা সমালোচনা করছিলাম, এই দীর্ঘ 20 বছর প্লাস এসে দাঁড়িয়ে আমরা সেখানে কোনো উন্নতি ঘটাতে পারলাম না কেন? দেখুন, আমি একটা জিনিস বলি, আমি দুটো জিনিস আমার কাছে লক্ষণীয় মনে হচ্ছে। যে স্থানীয় সরকারের কথা আমরা বলি, একটা হচ্ছে গণতন্ত্রটা কিভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দেখেন 1985-এ উপজেলা তৈরি হলো, উপজেলা নির্বাচন হলো, তখন পড়েছি, আমি সংখ্যাটা পাইনি, যে বিপুল ভোটে সেই উপজেলা নির্বাচনটি হয়েছিল। 1996-এ অ্যাক্ট হলো, যে অ্যাক্টটা 1985-এর অ্যাক্টের অনুযায়ী 1996-এ যারা ক্ষমতায় এলেন তারা একটা অ্যাক্ট করলেন, সেই অ্যাক্টটা আবার চেঞ্জ হলো, অ্যামেন্ডেড হলো। হ্যাঁ, আমি বলি একটু, এটা ইম্পর্ট্যান্ট, কারণ 1982-র একটা অর্ডিন্যান্স, 1998-এর একটি অ্যাক্ট বর্তমান সরকারি দল এই 1998-এর অ্যাক্টটাকে রিফর্ম করে নতুন অ্যাক্ট করেন। 2007-এ যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হলো, লোকাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স 2008-এর, এটা আবার রিপিলড হলো এবং 1998-এর অ্যাক্টটাকে পরিবর্তন করা হলো, রিফর্ম করা হলো। তার ভিত্তিতে 2009-এর উপজেলা নির্বাচনটা হলো এবং সেই নির্বাচনটা আমার মনে আছে, আমার ধারণা তোমরাও বোধহয় দেখেছিলে মনে রাখবা, সেই নির্বাচন 2009 এবং সেই নির্বাচনটা মন্দ হয়নি, আমার মনে আছে। আমাদের অবজারভেশনটা, আমি তখন মানবাধিকার কমিশনের সদস্য ছিলাম, রাইট, আমি তুমি তখন দেখোনি, কিন্তু আমার মনে আছে যে আমরা 2009টাকে যদিও আমরা স্বীকার করেছিলাম যে কিছু কিছু সূচকে নেমে গেছিল, তবু একটা গ্রহণযোগ্যতার ভেতরে 2009-এর নির্বাচনটা ছিল। কিন্তু দেখুন কি ঘটে গেল, 2009-এর পরে এটাকে কিন্তু 2008-এ কেয়ারটেকার গভর্নমেন্ট যে রিফর্মটা করলো, এটাকে কিন্তু আরও সার্বজনীন, এটা কিন্তু পার্টিসিপেশনটাকে স্ট্রং করার একটা জায়গা তৈরি হলো। কিন্তু 2008-এর পরে যখন এটাকে আবার চেঞ্জ করা হলো এবং 2014-এ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা কোয়ালিটেটিভ তফাৎ ঘটে। একটা ইন্ডিকেটর আমার মনে পড়ে, সেটা হলো যে এমপিদের রেসপন্সিবিলিটি টু দ্য উপজেলা হ্যাজ বিন আ ব্যাড ডিসিশন। It has been detrimental to the quality of my Upazila elections. It has been detrimental to strengthening democracy. এবং এই কাজটি কেন করলেন? অত্যন্ত সংকীর্ণ স্বার্থের জায়গা থেকে করলেন। 2008-এ কেয়ারটেকার গভর্নমেন্টের যে অ্যাক্টটা তৈরি করেছিলেন 2007-এ, সেটা অনেক বেশি লোকাল গভর্নমেন্ট, উপজেলাকে, লোকাল ইলেকটেড বডিকে অনেক স্ট্রং করার একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন এবং সেখানে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে ওই লেভেলে নির্বাচনটা হয়ে তারা পার্টিসিপেশনটাকে অনেক স্ট্রং করেছিলেন। তো এই একটা চেঞ্জ, এবং কেন রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে, আমি এই সমালোচনাটা অন্তহীনভাবে করে থাকি যে কেন তারা যেটুকু আমাদের গণতান্ত্রিক অর্জন হয় সেটার উপরে তারা প্রথমে আঘাত হানে। কেন তারা এই কাজটি করে? কারণ তারা অত্যন্ত স্বার্থপর,
অত্যন্ত লোভী এবং তারা ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চান। এবং কেন এমপিদেরকে ওই জায়গাটায় বসানো হলো? এমপিরা ওখানে বসে আজকে কি হলো? আজকে কি দাঁড়ালো? প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিলেন এমপিদের, বললেন এই তোমাদের আত্মীয়স্বজনকে তোমরা এখানে আনবে না, এখানে একটা অবাধ পরিবেশের ভেতরে নির্বাচনটাকে হতে দাও, উইচ ইজ আ ডিজায়ারেবল ডাইরেকশন। আমরা সবাই মনে করি তাই হওয়া উচিত, কিন্তু প্রধানমন্ত্রীর এই কথাটা, বাণীটা ওদের কানে পৌঁছানোর আর কিন্তু অবস্থা নেই। এমপিরা ওখানে হুড়মুড় করে চলে গেলেন। উপজেলার চেয়ারম্যান তার এক বউ, উমুক তার নেফিউ, এমনকি ইউনিয়ন পরিষদে পর্যন্ত তাদের ফ্যামিলি, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জাতীয় পর্যায়ে এমপি। মুনিরাপা, আমার লাস্ট কথাটা হচ্ছে, যদি আমার উপজেলা নির্বাচনের প্রক্রিয়াকে নষ্ট করে থাকে কোনো কিছু, এটা হচ্ছে দ্য কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওভার লোকাল গভর্নমেন্ট। এখানে উই নিড টু টেক লেসন ফ্রম গুড প্র্যাকটিসেস, যেটা আমরা জানি। না, আমি যেটা একটু তোমার সঙ্গে একটা ব্যাপারে, এটা আমি অনেক চিন্তা করেছি, হোয়াট ইজ দ্য লিগালিটি। একটা লিগাল ব্যাপার আছে তো, তাই না? নির্বাচন কমিশন সে জানে যে কাকে দাঁড়াতে পারবে, কে দাঁড়াতে পারবে না, কিন্তু কোনো রাজনৈতিক দল, এখানে আমি কারোর নাম বলছি না, ইভেন বিএনপিও, ইভেন অন্য পার্টিও, তারাও কিন্তু বলতে পারে না, যে কাউকে বলতে পারে না যে তোমরা নির্বাচনে দাঁড়াবে না। এটা কিন্তু ইললিগাল। I have all the right তার নিজের দলের কর্মীদেরকে কি পারে না? না, তাদের যদি পলিসি ডিসিশন হয়, পার্টি ডিসিশন হয়, নির্দেশনা দিতে পারে। হ্যাঁ, আর যেখানে সেটা নির্দেশনাই, হ্যাঁ, তারা একটা নির্দেশনা দিতে পারে, যে নির্দেশনাটা লিগালি কেউ একটা রিড করলে সেটা কিন্তু খাটবে না। সাহস করে যদি কেউ রিড করে যে আমি দাঁড়াবো, আমি একটা টিচারের ছেলে যদি টিচার হয়, একটা লয়ারের ছেলে যদি লয়ার হয়, আমি পলিটিশিয়ান, আমার ছেলে হতেই পারে পলিটিশিয়ান, বাধা দেওয়ার কে? এইটা যদি কেউ রিড করতো, তাহলে কিন্তু লিগালি মানে এটা হতো যে না, তুমি দাঁড়াতে পারো। আমি ফিলিপিন্সে একবার নির্বাচন দেখতে গেছিলাম, সেটা ছিল মিন্ডানাও প্রভিন্সে। সেখানে আমি দেখেছি যে একদিনে নির্বাচন হয়, একদম দিন পার্লামেন্ট ইলেকশন, সেই সঙ্গে মেয়র ইলেকশন, সেই সঙ্গে কাউন্সিলের ইলেকশন, আরও ছোট স্থানীয় পর্যায়ে নির্বাচন, বড় একটা বইয়ের মতন থাকে, সব একদিনে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং সেখানে আমি দেখেছি মেয়র, মেয়রের স্ত্রী, মেয়রের ছেলে, মেয়রের মেয়ে সবাই দাঁড়িয়েছে, কারণ তাদের কেউ বাধা দিতে পারবে না, কারণ লিগালি তারা পারবে। কিন্তু সেটা আমাদের এখানে হচ্ছে, কিন্তু একটা ভ্যালুজ নরমস বলে তো কথা আছে, আপনি সব তো পরিবারের মধ্যে করে দিলে হবে না। একটা পয়েন্ট বলছি যে নির্বাচন কমিশন যদি স্ট্রং হয়, হ্যাঁ, আমি একবার এমপি মন্ত্রীর ছেলে মেয়ে দাঁড়ালে সেখানে কার সাহস আছে, কে কি করবে? প্রভাবের কথা আসছে, সেই প্রভাব যদিও বাংলাদেশে এখন বিধান যে এমপি থেকে এমপি নির্বাচন করা, এটা আত্মীয় স্বজন ছাড়াও কি প্রভাব বিস্তার করা যায় না? না, আমি বললাম যে এখন বিধান আছে যে এমপি থেকে এমপি নির্বাচন করছে, এমপি অবস্থা থাকা অবস্থায় এমপি নির্বাচন করছে। এটা ভয়ঙ্কর একটা এক্সাম্পল। এই সমস্ত জিনিসগুলি তো আমরা করছি না, হ্যাঁ, এটাকে সলভ তো করছি না। কিছু কিছু জিনিস আছে আমাদের সলভ করার দরকার, যেটা পরবর্তীকালে ভোটারদের মানে আমাদের নির্বাচন প্রক্রিয়ার উপরে আস্থা ফিরিয়ে আনবে। আপনি সংশোধন করার আমি মনে করি দরকার বলছেন, কিন্তু আমরা কি এই বিষয়টা কি কিছু কিছু জিনিস ট্রান্সপারেন্ট থাকা দরকার। হোয়াট ইজ আত্মীয়, হোয়াট ইজ স্বজন, এটাও তো কেউ জানতে চায়নি, যে স্বজনের ডেফিনেশনটা কি, আত্মীয়র ডেফিনেশনটা কি, এবং পার্সোনালি তো কাউকে শাস্তি দেওয়া যাবে না। কেউকে যদি থেকে অর্গানাইজেশন থেকে তাকে শাস্তি, এই যে বিএনপি তাদের শাস্তি দিচ্ছে, তোমাদের দল থেকে বের করে দিলাম, হোয়াট ডু দে আই কেয়ার? কেউ তো এখানে কেয়ার করছে না কাউকে। তো সেই কেয়ার করাটা করছে না সেটা তো আমরা জানি না। ধরেন মানে 100-120 বা 30 জন বা 13 জনকে তারা বহিষ্কার করেছে, হয়তো এই বহিষ্কার করতে না চাইলে সংখ্যাটা আরো বাড়তো, সংখ্যা তো খুব বেশি না। এবং না, আমি যেটা বলতে চাই যে আমার যারা বেনিফিশিয়ারি, আমার যারা কর্মী, তাদের সঙ্গে কথা না বলে, তাদের একটা বড়, আমাদের দেশে তো এই সমস্ত সিস্টেম নাই, হ্যাঁ, আমাদের দেশে রাজনৈতিক দলগুলি তো বসে না, বসে কর্মীদের ডেকে তাদের সঙ্গে কোনো
কনফারেন্সও করে না, তাদের সঙ্গে কোনো কাউন্সিল মিটিংও হয় না, উপরে থেকে একটা যে অর্ডার দেয় সেই অর্ডার দিয়ে সব চলতে থাকে। তো আমাদের তো নিচ পর্যন্ত গ্রাসরুট লেভেল পর্যন্ত যারা কর্মী তাদের কথা শোনার সুযোগই নেই কারো। কি করে তারা অ্যাকাউন্টেবল হবে, কি করে আমাদের প্রতি তারা অ্যাকাউন্টেবল হবে? এখন আমি একটা লোককে দাঁড়িয়েছে, তার পার্টি তাকে, আমি জানলাম যে তার পার্টি তাকে কালকে থেকে পার্টি থেকে বের করে দিবে, অথচ সে আমার খুব পছন্দের প্রার্থী, সে ওইখানে বহু বছর ধরে আমার জন্য কাজ করে আসছে, কিন্তু যেহেতু সে দাঁড়ালো আমার পছন্দ, আমি ভোট দিব, রাজনৈতিক দলগুলি তাকে পার্টি থেকে বের করে দিল, তখন সে কার হয়ে কাজ করবে, কেমন করে কাজ করবে, কেমন করে সে ফান্ড পাবে? এরকম উদাহরণও তো আছে বাংলাদেশ, এবং এই উদাহরণটা গত কয়েক বছরে ভীষণভাবে আছে, প্রবলভাবে আছে, যে বিরোধী দল থেকে যারাই নির্বাচিত হয়েছেন তাদের নানা মামলার কারণ দেখিয়ে নানাভাবে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেননি। সেই নজিরও তো প্রচুর আছে আমাদের বাংলাদেশের। নজির তো জেলে যাওয়ার নজির, অপছন্দের লোককে জেলে নেওয়ার নজির। সামগ্রিকভাবে যদি আমি আপনাদের দুজনের কাছ থেকে বলছি, আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছি, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি, এবং অনেকের হয়তো রাজনীতির ব্যাপারে এখন কথাও শুনতে চান না, কারণ অর্থনীতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের জীবন কেমন ভাবে স্পর্শ করছে যে তার আসলে অন্য কিছু নিয়ে ভাববারও সুযোগ নেই। আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি একটু স্পেসিফিক হবেন জিল্লুর? আপনি কি খুব ওপেনলি? আমি একটু ওপেনলি, আমি জাস্ট শুধু স্পষ্ট শুনতে চাই। আমি বলছি যে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক চিত্রটাও, চেহারাটা কি দেখেন আপনি? বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, আমি বলছি গণতন্ত্রই আদৌ কতখানি আছে সেটাও একটা দেখবার বিষয়। দলের কথা বললে দলের ভিতরে কতখানি গণতন্ত্র আছে। আবার আমরা রাজনীতি নিয়ে যখন, রাজনীতির সঙ্গে ধরেন আপনি মানবাধিকার, শ্রম অধিকার, নানান অধিকারের প্রশ্ন আসবে, কিন্তু এর বাইরে আমরা যদি এখন যে অবস্থায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, যে অর্থনৈতিক যে পরিস্থিতি, সেটা মানুষকে প্রতিদিন প্রতি মুহূর্তে ভাবিয়ে তুলছে বা একটা সমস্যার মধ্যে তুলছে। আচ্ছা, আমি যদি আমাদের উপজেলার অভিজ্ঞতার থেকে একটু সুরটা ধরে বলি, যেহেতু ওই জায়গাটায় আমরা একটু বিচরণ করছি। দেখুন, উপজেলা 80-90 দশকে উপজেলার যে বিউটি ছিল বা চার্ম ছিল, আজকে কিন্তু এটা একেবারে অন্য পর্যায়ে চলে গেছে। ইটস এ ভেরি লুক্রেটিভ ইকোনমিক্যালি। আমরা যদি দেখি অর্থনীতির জায়গা থেকে উপজেলায় ক্ষমতা পাওয়াটা ভীষণ লুক্রেটিভ একটা কাজ হয়ে গেছে। এই গত 15 বছরে অর্থনীতিটা, সেই জন্যই বলছি যে যে পরিমাণ উন্নয়নের কাজ হচ্ছে এবং যে লার্জ অ্যামাউন্ট অফ মানি এক একটা এসে যাচ্ছে, সেখানে এমপিরা অত্যন্ত এটাকেও তারা একটা লোভনীয় জায়গায় নিয়ে যাওয়াতে তারা পুরো জিনিসটাকে তাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে চাইছে, এবং এই নিয়ন্ত্রণের ভিতরে রাখার কারণে করাপশনটা কিন্তু আমার তৃণমূলে চলে গেছে। আমার কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ করাপশন ঘটে গেছে, এবং আমার এই স্থানীয় সরকারের বডিগুলো কিন্তু সেই কাজটা করতে সহায়তা করছে। স্থানীয় সরকার স্কুলগুলো পলিটিক্যালি কন্ট্রোল, কারণ আমার একটা নীতি হয়ে গেছে যে এমপিরা সেই স্কুল ম্যানেজমেন্টে বসবে, সেখানে এক ধরনের করাপশন হয়ে গেছে। লোকাল বডি যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটা জায়গায় সেই করাপশনটা ঢুকে গেছে। সো লার্জ অ্যামাউন্ট অফ মানি, যেটা এখন লোকাল গভর্নমেন্টে আমরা আগে দেখতে পেতাম না, এখন আমরা দেখতে পাই। আমার মনে আছে একসময় আমরা এই ট্রেন্ডটা দেখতে গিয়ে বলেছি যে এমপিরা সব পার্লামেন্ট ছেড়ে হুমড়ি খেয়ে পড়েছে উপজেলায় এবং এমনকি ইউনিয়ন পরিষদে। তারা আর আইন প্রণয়ন করতে চান না, তারা কালভার্ট তৈরি করতে চান। এখানে কিন্তু আমার অর্থনীতির, আমার অর্থের খেলার জায়গায় যে কতখানি অবনতি ঘটে গেছে, আমার এমপিরা তাদের দায়িত্ব পালন করছে না, এটা একটা জিনিস লোকাল গভর্নমেন্টে। সো লোকাল গভর্নমেন্ট ইলেকশন এখন একটি অত্যন্ত দলীয়ভাবে নিয়ন্ত্রিত একটি বিষয় ঘটবেই, ক্ষমতাটাকে, হেজেমনিটাকে আটকে রাখার জন্য। এখানে চট করে একটা কথা বলি, আমরা আগে সবসময় ভেবেছিলাম যে যে স্থানীয় সরকার নির্বাচনটা সব দলের অংশগ্রহণে যদি হয়, দলীয়ভাবে যদি হয়, তাহলে এটা ভালো হতে পারে, কিন্তু আমাদের এই বক্তব্যটা কমপ্লিটলি ব্যাকফায়ার করেছে। সেই জায়গাটাতে আমরা
আর নেই, কারণ যে ক্ষমতায় থাকে সেই এটাকে নিয়ন্ত্রণ করবে। এখন আমাদের বর্তমানে যেটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নির্বাচন পচে গেছে, এটা যেমন সত্যি, আমাদের গভর্নেন্সটাই পচে গেছে। এবং গভর্নেন্সটা যখন পচে যাচ্ছে তখন তো আপনি সব সেক্টরকে হিট করছেন। এবং এই জায়গাটা আমার এডুকেশনে দেখেন কি ঘটছে, ভয়ঙ্কর। এবং আমার মেরুদণ্ড কিন্তু ভেঙে যাচ্ছে এবং এটা সামাল দেওয়ার ব্যাপারে এবং আমার যেটা আশঙ্কা, যেটা ভয় হচ্ছে, ক্রমশই যেন দেখতে পাচ্ছি যে সরকার তার গ্রিপটা কিন্তু রাখতে পারছে না। আমার বুয়েটের, আমার হাইয়েস্ট, ওয়ান অফ মাই বেস্ট ইনস্টিটিউশনস, সেখানে যা ঘটে গেল, হ্যাঁ, সেটা তো সবচেয়ে উচ্চ পর্যায়ের থেকে একটা হুঙ্কার আসা উচিত ছিল এটা বন্ধ করার জন্য। বুয়েটে যে পলিটিক্যালি এটা হলো, তাহলে আমার এডুকেশন সিস্টেম ব্যাড গভর্নেন্সের জন্য ধসে যাচ্ছে, আমার স্থানীয় সরকার ধসে যাচ্ছে, কারণ এটা নো লঙ্গার ইজ আ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। এটা লোকাল গভর্নমেন্ট মানে লোকাল ডেমোক্রেসি এত গুরুত্বপূর্ণ। এটা গণতন্ত্র যেমন নিয়ে যায় মানুষের কাছে, এটা গুডস অ্যান্ড সার্ভিসেস নিয়ে যায় মানুষের কাছে, এই লোকাল গভর্নমেন্ট বডি। এবং এটা গণতন্ত্র কি বলে মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করে আমার স্থানীয় সরকার। তো সেটা আর করছে না। লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা যদি ফাংশন করতো তাহলে ঘটতো। তাহলে আমার ওই মানে খুবই ওই কথাটা হয় যে উপরে যদি পচন ধরে তো সেটা তো সর্বাঙ্গেই চলে যায়, তাই না? তো এখন কথাটা হলো যে এখন আমরা কোথায় আছি? আমার মনে হয় যে আমরা বাংলাদেশ মাঝে মধ্যে আমার মনে হয় যে ঠিক আছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাক, ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে একেবারে শেষ হয়ে যাক, আমরা নতুন করে আবার শুরু করি, সবকিছু ভেঙে পড়ে। হ্যাঁ, সব ভেঙে যাক। ৭১-এর কথা যখন ভাবি যে আমাদের এত চমৎকার একটা শুরু ছিল। মনির আপা, ৭১-এর পরে তুমি কোন দেশটা পেয়েছিলে? যে দেশে বিশাল বড়লোক ছিল না, যে দেশে গরিব ছিল কিন্তু মধ্যবিত্ত ছিল, ইন্টেলেকচুয়াল ক্লাস, এবং এই মধ্যবিত্তটাই ছিল এলিট ক্লাস। ইন্টেলেকচুয়াল ক্লাস তো এখন নেই না, আমি সেটাই বলছি যে এই মধ্যবিত্তটাই শিক্ষিত মানুষই ছিল এলিট, অর্থনীতির এলিট ছিল না, শিক্ষা জ্ঞানের এলিট। এটাই আমি দেখেছি, আমার অভিজ্ঞতা তাই বলে। এবং সেই জায়গাটাতে আমরা শুরু করেছিলাম কিছু নাই নিয়ে, আমাদের অত্যন্ত কি বলে হাম্বল একটা অর্থনীতির ভিতরে আমরা বাস করতাম। বাবা প্রফেসর, মা রাজনীতি করে, সেই রাজনীতিতে ক্লিপ্টোক্রেসি এক্সিস্ট করে নাই, বুঝেছ? মানে চুরি তত্ত্ব তখন ছিল না। তো সেখানে আমরা দেখেছি যে খুব মডেস্ট ওয়েতে আমরা আমাদের সংসার জীবন দেখেছি, কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই মধ্যবিত্ত। কিন্তু সেই যে আমরা একটা ক্লিন একটা স্লেট পেয়েছিলাম, সেটাকে আমরা একেবারে নষ্ট করে দিলাম 2008-এ। একটু বলি, 2008-এ মনে হয়েছিল বোধহয় আবার একটু মোড় ঘুরবে, এবার বোধহয় আমরা একটা দ্বিতীয় সুযোগ পেলাম, সেটাও আমরা রাখতে পারলাম না। আমি অবশ্যই কোনো আর্মি কিংবা অন্য কোনো আন্ডারে ইলেকশন পছন্দ করি না। আমাদের নির্বাচন আমাদেরই করতে হবে। কেন করতে পারবো না? আচ্ছা, কে করবে? না না, ওয়েট মনির আপা, আমরা নির্বাচন করব, এটা আমরা। আর আমার আর্মি আমরা নই না, আমার ভাইটা আর্মিতে, সে আমরা নই। কিন্তু আমরা আর্মিকে বানিয়ে দিচ্ছি তোমরা, আর আমরা হচ্ছে আমরা। মনির আপা, আমার ৭১-এর যুদ্ধ তুমি চিন্তা করতে পারো যদি আমার বেঙ্গল রেজিমেন্ট আমার পাশে না থাকতো? আমার সুশীল, তারাই ট্রেনিং দিয়েছিল, তারাই কিন্তু কি বলে এই ছেলেদেরকে যুদ্ধ করতে শিখেছে। আর্মি ছাড়া কিন্তু এই দেশের জন্ম হয় নাই, এবং এটা একটা ভ্রান্ত জায়গায় আমরা বিরাজ করছি। আমি কিন্তু একটা কথা প্রথম থেকে স্টিকই করব, সেটা হচ্ছে যে নির্বাচনের কথা যদি পছন্দ হয় আমাদের পছন্দ মতন, জনগণের পছন্দ মতন সরকার হবে। আর্মি যদি পলিটিসাইজ না হয়, আমরা তো আর্মিকে নিয়ে আমার পছন্দ হতে পারে না, আর্মি জনগণের পছন্দের সরকার হতে হবে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে এই নির্বাচন কমিশন যখন গঠিত হয় তখন একটা হয়েছিল না, আমরাও গেছিলাম, হ্যাঁ, অনেককে ডেকে এনে আমরা আলোচনা করেছিলাম কাদের কাদের নির্বাচন কমিশনে সদস্য করা উচিত,
কারা কে ভালো হবে না হবে। তো আমাদের মানে সেই দিনের অপেক্ষা করতে হবে যে যতদিন না পর্যন্ত নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে কে নির্বাচন কমিশন, তারা ছাড়া তো একটা ভালো নির্বাচন হতেই পারে না। আমি মনে করি একটা সেশন যদি ইন্ডিয়ান নির্বাচনটাকে একেবারে উল্টা বদলে একদম ভালো করে দিয়ে যেতে পারে, আমাদের দেশে কি কোনোদিন একটা সেশনের কথা বলছেন বটে, কিন্তু সেটা তো সেখানকার রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। আজকে তো ভারতে নির্বাচন কমিশন পরিবর্তন করে ফেলেছে, এবং শুধু তাই না, ভারতের নির্বাচনের মানটা কি তার ইচ্ছা ভারতের নির্বাচনের মানটা কি মুনির আপা? না, এখন কিন্তু মান আগের মতো নেই। আমি বলছি পুরো ইলেকশন কমিশন তো সে ম্যানিপুলেট করে। এখন ভারতের আমি বলবো না যে ভারতে আগের মতো নির্বাচন কমিশনের মান আছে। তাহলে বুঝতে হবে কিছু তো একটা ঘটে যাচ্ছে। ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারকে জেলে পাঠিয়ে দিলে, ঝাড়খণ্ডের অপোজিশনকে মেরে ফেলে তুমি নির্বাচন দিচ্ছ। তুমি কেজরিওয়ালকে জেলে ভরে দিয়ে তাকে আচ্ছা সে ধোলাই দিয়ে তাকে ক্যাম্পেইন করতে দিলে না, এবং ঠিক নির্বাচনের আগে দিলে। তাহলে কি করছো তুমি? ইজন্ট দ্যাট দ্য সেম পলিসি অ্যাজ দ্য ইসরায়েলিস? ইলেকশন কমিশন ফরমেশনও তো পরিবর্তন এনেছে। হ্যাঁ, একদম পরিবর্তন। জিলু সাহেব, আমি ব্যাগ এক্সাম্পলকে কখনো সামনে আনতে চাই না। আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমরা বলছি যে রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা না থাকে তাহলে আসলে অনগোয়িং প্রসেসে আমরা কখনো পেছনে যেতে পারি না। অনগোয়িং প্রসেসে আমাদের সবাইকে সামনের দিকে যেতে হবে না। আমাদের জনগণকে আমি বলবো যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ভোটারদের জাগ্রত হতে হবে, ভোটারদের তাদের অধিকার আদায় করতে হবে। ভোটার জাগ্রত হলো, ভোটার ভোট দিল, কিন্তু ফলাফলে ভোটারের ভোটের আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না যে ভোটাররা যদি ম্যাক্সিমাম মেজরিটি ভোটার যদি যে জিনিসটা চায়, আমরা 1954-এ কি পেরেছিল, 1970-তে কি পুরা বাংলাদেশকে এত বড় স্বাধীনতার পরে তো বহু বছর বহু ইলেকশনে পারা গেছে। কারণ আমরা সবাই ইউনাইটেড ছিলাম, আমরা সবাই চেয়েছি যে আমরা একটা ভালো স্বাধীন দেশ চাই। আমরা যেটা চাইবো, আমি স্টেক হোল্ডার যারা ভোটার, আমি অনেক সময় তাদেরও দোষ দিই, কারণ আমরা কিন্তু সমস্ত জাতিটা এখন পচে গেছি। ইভেন আমি ভোটারদেরও বলবো, দে আর অলসো রেসপন্সিবল। তারা কেন উঠে দাঁড়ায় না? তাদের কেন সাহস হয় না? তারা কেন নিজের স্বার্থ নিয়ে বসে থাকে যে আমি জেলে যেতে পারি? তুমি চাইতেই পারো, আর এটা না হতেও পারে। তো আমি কি আল্লাহর অপেক্ষায় থাকবো? আমি তো চাইবো, আমি পজিটিভলি চাইবো। আমি চাইবো না অন্য কেউ আমাকে বসিয়ে দিক, আমি চাইবো না আমি আমাকে বসিয়ে দিক। আমি চাইবো জনগণের পছন্দ মতন সরকার গঠন করবে। আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই। একটা শিফট আমার ভাবনায় ঘটে গেছে। সেটা হলো কি? সেটা হলো যে আমরা মধ্যবিত্ত বাঙালি সারাক্ষণ কতগুলো শব্দ ব্যবহার করি আপা। আমরা বলি মুক্তিযুদ্ধের পক্ষে না হলে গণতন্ত্র হবে না এই দেশে। আমি বলি মুনাপা, আমি কি মুক্তিযুদ্ধের পক্ষে নই? আছি আমি পক্ষে, কিন্তু সেই পক্ষপাতিত্ব যখন একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, এবং সেই অস্ত্র যখন আমার গণতন্ত্রের উপরে হানা দেয়, মানুষকে যখন মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে, তখন আমার প্রবলেম হয়। অর্থাৎ না, আমাদেরটা তো আমাদেরকে ভাবতে হবে, আমাদেরটা আমাদের ভাবতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার ৭১-কে অপব্যবহার করা হচ্ছে, যেটা বন্ধ করতে হবে। ৭১-এর চেতনা কি জিনিস? ৭১-এর চেতনা কি বিরোধী দলকে মেরে পিটে জেলে পাঠিয়ে দিয়ে ইলেকশন করা? তা তো নয়। এবং এটা একটা জিনিস, এই চেতনা শব্দটা এখন একটু অন্যভাবে ব্যবহার করা উচিত। আমরা আমাদের সমাজকে পিটিয়ে যে জায়গাটা এনেছি, আমাদের চেতনার জায়গাটা অন্যখানে সরে যেতে বাধ্য। এখন তুমি আমাকে বলো, আর্মিকে কেন আমি আলাদা? ইটস মাই কোয়েশ্চেন। তুমি বলতে পারো যে আমি একটা এক্সপ্লেনেশন চাই। যদি দ্বিতীয় মহাযুদ্ধের পরে ডিগল ফ্রান্সকে তাদের প্রেসিডেন্ট হতে পারে, যদি উইনস্টন চার্চিল প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে হোয়াটস রং উইথ মাই মিলিটারি এনলাইটেন্ড লিডার? সে কেন হতে পারে না? তারা তাদের দেশের ভিতরে পরিবর্তন এনেছে, এবং পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে যখন সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ডিসিপ্লিনটা আনে আর্মি। আমি এখানে জিলুরের এই জায়গাটায় বসে আমি মিলিটারির অভ্যুত্থান কিন্তু প্রমোট করছি না। আমি শুধু বলছি যে আমাদের আর্মিকে দ্য আদার ভাবার কোনো
প্রয়োজন নেই। আমরা সারাক্ষণ ভয় পাই কেন? কারণ আমরা মিলিটারিকে পাকিস্তানের সাথে মিলাই। না, কিন্তু এই না, মিলিটারি তো না, সেই আমি মিলিটারি সেটা নয়। বলবো না। মিলিটারি আমার মিলিটারি কিন্তু একেবারেই একটা বিলাসী একটা, আমি কি বলবো, আমি যখন যাই আমাদের এলাকা ছেড়ে যখন ক্যান্টনমেন্টে যাই তখন আই ফিল ভেরি অ্যাশেমড যে মিলিটারির লোকেরা কেন বলে না যে আমরা দেশ স্বাধীন করার জন্য এসেছি, আমরা তো এই বিলাসিতা, এই রাস্তা, এই ক্লাব ঘর, এই যে লেক, এই যে বড় বড় স্টেডিয়াম, এত কিছু আমরা দেশে যেখানে এত অভাব, সেখানে তোমরা কি ক্যান্টনমেন্টে রিসেন্টলি গেছো? ঢুকেছো ভেতরে, যে মনে হয় না এটা আমার দেশ। কিন্তু তারা কতটা চেয়েছে আর আপনি কতটা দিয়েছেন সেটাও তো দেখতে হবে, কতটা তাদের চাওয়ায় আর কতটা আপনি দিয়েছেন আপনার সুবিধার জন্য। এখানে কতটা তাদের চাওয়া, তার মানে তারা চাইছে নিশ্চয়ই, নাহলে তারা পাবে কেন? না চাওয়াতেও পাচ্ছে, না পেতে পারে। আমি কি যখনই আমি দুটো এলাকায় দেখি, আইন বলো, সুন্দর রাস্তা বলো, সুন্দর দেওয়াল বলো, আপনি যদি দেখেন যেমন এখন সরকারি কর্মকর্তাদের সংখ্যা খুব বেশি না, 18 কোটি মানুষের, তাদের যেভাবে প্রমোশন হচ্ছে এবং তাদের যেভাবে বেতন বৃদ্ধি পাচ্ছে, সমাজের আর কোনো ক্ষেত্রে কিন্তু হচ্ছে না এবং তাল মিলিয়ে হচ্ছে না। এবং যে কারণে যে এখন আইএমএফ প্রশ্ন তুলছে যে তোমার এই প্রমোশন, এই বেতন বৃদ্ধি, এগুলো সামলাও। তো সবই তো প্ল্যানিং এর ব্যাপার, সেটা আমরা সবাই বুঝি যে সবই প্ল্যানিং এর ব্যাপার। আমাদের দেশে এখন কয়েকটা নিয়ম হয়ে গেছে, যারা ক্ষমতায় আছেন, যাদের প্রাচুর্য আছে, যাদের অঢেল টাকা আছে, তাদের জন্য এক নিয়ম, আর সেখানে তুমি ব্যাংক লুট করলেও কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু একটা চাষি 1000 টাকার জন্য জেলে যাবে লোনের জন্য। হ্যাঁ, আমাদের মতো মানুষ গুনে গুনে ট্যাক্স পে করে, সেই জন্য ট্যাক্সের লোকেরা আমাদের বাড়িতে এসে হানা দেয় এবং আমাদেরকে, আমার রীতিমতো মনে হয় তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু যারা হাজারো কোটি টাকা নিয়ে বসে আছে, তারা গুনে গুনে ট্যাক্স দিচ্ছে না তো। তাহলে ভালো সাধারণ মানুষ যারা আইন মেনে জীবনযাপন করতে চায়, আইন মেনে চলতে চায়, তাদের উপরে কেন এত হয়রানি? আর জোরগুলো কেন এত উন্মুক্তভাবে ঘুরে আছে? তাহলে নিশ্চয়ই আমার সমাজ ব্যবস্থা এখন আমি আমার চোখে খুব কমই দেখি, আমি জানি না, আমাদের সামহাউ সমাজের একটা মানে কি বলবো, এটাকে অধঃপতন বেশ হয়েছে, সেটা আমরা বুঝতেই পারি, আমরা সবাই আলোচনা করি, এমনকি সাধারণ ড্রাইভাররাও বসে সেটা আলোচনা করে এবং সাধারণ আমার যারা বাড়িতে কাজ করে তারাও বলে যে আপা, কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না এখন, নোবডি, আমাকেও বিশ্বাস করতে পারবেন না, কারণ সমাজটারই একটা অধঃপতন হয়ে গেছে এবং সমাজে যখন পচন ধরে তখন কিন্তু সে পচনটা খুব দ্রুত ডেকে বের হয় যদি না কেউ বাঁচার চেষ্টা করে। সমাজের অভিভাবক, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এটার জন্য একা সরকার না, আমি আমার বিরোধী দলকেও মানে দায়ী করব, তাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমি মনে করি তারা দল বলো, তুমি সরকার বিরোধী দল না বলে রাজনৈতিক দল বলো। জিলুর, আমার মনে হয় আমার একটা কথা একটু বলা উচিত, বিকজ I may be half a minute, I may be misunderstood. সেটা হচ্ছে আমি আর্মির কথা বলছি, আর্মি আমার সমাজের অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তারা আমাদের ভাই। আমরা সিভিল সোসাইটির কথা বলি, সিটিজেন্সের কথা বলি, দে আর সিটিজেন্স, তাদের শক্তি কিন্তু আমার শক্তি। আমি বলছি যে আমার সর্বস্ব শক্তি ব্যবহার করেই কিন্তু আমার দেশ গঠন, আমি সেই জায়গাটা থেকে কথা বলছি, এটাই বলা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রার লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস শারমিন মুর্শিদ এবং মিস মুনিরা খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিদের আলোচনা শুনতে শুনতে ওনারা নষ্ট, পচা, অনেক রকমের শব্দ ব্যবহার করেছেন। একজন কবির দুটো কবিতার শিরোনাম আমার মনে পড়ছে, একটি হচ্ছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে, আরেকটা হচ্ছে সব কিছু ভেঙে পড়ে। বাংলাদেশের চিত্রটা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সেরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। দায় আমাদের সকলের আছে, আমাদের নাগরিকদেরও দায়িত্ব আছে, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের যারা অভিভাবকত্ব যে কোনো উপায়, সেটা শক্তির বলে হোক, জনগণের সমর্থন নিয়ে হোক বা বিনা সমর্থনে নিয়েছেন, তাদের দায়টা অনেক বেশি। এবং সব কিছু অন্তত ব্যবস্থাগুলো, গভর্নেন্সের প্রসঙ্গে এখানে আলোচনা এসছে, সেগুলো ঠিকঠাক করবার দায়িত্ব কিন্তু তাদেরই। এবং সেই জায়গাটা বড় দুর্বলতা এখন দৃশ্যমান। এই দুর্বলতা যদি বাংলাদেশ
অত্যন্ত দ্রুত তার সঙ্গে কাটিয়ে উঠতে না পারে, বাংলাদেশের সামনে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বহিঃসম্পর্কের দিক থেকেও অনেক সংকট ঘনীভূত হবে এবং সেটা সামাল দেওয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।